আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে নরসিংদী ভ্রমণের দ্বিতীয় পর্ব। তো নরসিংদী স্টেশনে নামার আমি আর আমার মেয়ে এত ক্লান্ত ছিলাম, সকাল থেকে দীর্ঘ প্রায় 3 ঘন্টার জার্নি। সবচেয়ে কষ্টের বিষয় হলো পুরো পথ দাঁড়িয়ে যেতে হয়েছে। তো ট্রেনে সিট পাই নাই, তাই স্টেশনে নেমেই মনে হয়েছিল একটু বসার জায়গা হইলে অনেক ভালো হইতো। তো স্টেশনের পাশেই ছোট একটা হোটেলে ঢুকলাম আমি আর আমার মেয়ে। সেখানে গিয়ে একটু ফ্রেশ হলাম। তো কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম, তখন দুপুর প্রায় 12টা বাজে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর চেয়ারে বসে যে কতটা আরাম লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন আপুরা ভাইয়ারা। তারপর ভাবছিলাম কিছু খাওয়া দরকার, কারণ সকাল থেকে ঠিক মতো তো কিছুই খাওয়া হয় নাই। গ্রামের হোটেল হওয়ায় দুপুর 12টায় কিছুই তেমন কোনো খাবারই পাওয়া যাইতেছিল না। শেষ পর্যন্ত আর ডাল ভাজি আর পরোটা নিলাম। তো এখানে আমরা দুইজন ফ্রেশ হয়ে মানে এতটা ভালো লাগতেছে বলার মতো না। ফ্রেশ হওয়ার পরে যখন পরোটা অর্ডার দিলাম, পরোটা নিয়ে আসলো। তো বললাম 2টা পরোটা আর 2টা ডাল ভাজি দিতে। তো একটা জিনিস জানেন কি, যে গ্রামের হোটেলে মানে কিছুই পাওয়া যায় নাই বলেই পরোটা নিলাম। পরোটা দেখে তেমন একটা ভালো লাগলো না, কিন্তু কি করব বলেন, এই যে মুখে দিলাম না পরোটাটা, একটু লবণও দেয় নাই পরোটার মধ্যে, একটু স্বাদও না। গ্রামের হোটেলগুলো মনে হয় এরকমই, তাই না আপনার ভাইয়েরা? তো ক্ষুধার সময় যা পায় মানুষ তাই খেয়ে নেয়, তাই না? আমি আমার মেয়ে মিলে 4টা পরোটা আর ভাজি খেলাম। এখানে সব মিলে 80 টাকা বিল আসছে। তো একটা ভালো কাজ আমি আগে থেকেই করছিলাম, বাসা থেকে ফ্রিজে ঠান্ডা পানি সঙ্গে নিয়ে আসছিলাম। তো এই পানিটা যখন খাইলাম, নাস্তা খাওয়ার পরে এত শান্তি লাগছিল। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, চা পাই নাই। তো এর মধ্যে আমার মামাতো ভাইয়ের জন্য অপেক্ষা করে বসে আছি। আমার মামাতো ভাইও চলে আসলো। তো চলে আসার পরে আমিও হোটেল থেকে বের হয়ে গেলাম। আমি আর আমার মামাতো ভাই, আমার মেয়ে একসাথে এখন মানে যাচ্ছি যে কাজে আসছিলাম সেই কাজটা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। এখন দেখেন ট্রেন যাইতেছে। তো কমপ্লিট হয়েছে মোটামুটি। তো কাজটা সেরে এখন আমার মামাতো ভাই বলতেছে যে কাজ যেহেতু শেষ হয়ে গেছে, তো এখন তো ট্রেন নাই বাড়িতে যাওয়ার জন্য, তুমি কিভাবে যাইবা? তো চলো, তুমি রায়পুরা থেকে ঘুরে আসো। তো কি করব এখন, আমি আর আমার মেয়ে রায়পুরার উদ্দেশ্যে রওনা দিব। আমার মামাতো ভাই বলতেছে যে আমি তোমাদের সিএনজি করে দিই, সিএনজি করেই তারপরে চলে যাও। পরে ও আমাদের অটোতে উঠায় দিয়া, ওর আবার একটা কাজ আছে নরসিংদী। তো ওই কাজটা সারবে। ওই যে আমার মামাতো ভাই সামনে, এখন আমরা যাচ্ছি সিএনজিতে ওঠার জন্য। তো এখন আমার মামাতো ভাই আমাদের সিএনজিতে উঠায় দিয়া ভাড়া টাড়া দিয়ে ও চলে গেছে। আমি আর আমার মেয়ে আবার সেই একার জার্নি রায়পুরার পথে রওনা দিলাম। সিএনজিতে বসে যাত্রা শুরু করলাম, আর তখনই শুরু হলো পুরো দিনের সবচেয়ে সুন্দর অংশ। দেখেন চারপাশে প্রকৃতি যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, আর চারদিকে সবুজ মাঠ, গাছপালা আর গ্রামের শান্ত পরিবেশ। সবচেয়ে বেশি ভালো লাগছিল ঠান্ডা বাতাস। এত সুন্দর শীতল হাওয়া বইছিল যে মনে হচ্ছিল সব ক্লান্তি দূর হয়ে যেতেছে। আমি বলছিলাম গ্রামের মানুষ এমনিতেই সুস্থ থাকে, তারা প্রতিদিন এই যে নির্মল বাতাসে থাকে। তখন একজন লোক কি বললো জানেন, কাছেই নাকি মেঘনা নদী আছে, কারণ সেই কারণেই এত ঠান্ডা ও মনোমুগ্ধকর বাতাস পাওয়া যায় এখানে। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে রায়পুরা পৌঁছে গেছি বুঝতেই পারি নাই জানেন। মানে এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়া এত ভালো লাগতেছিল। একদম রায়পুরা চলে আসছি, একটু পরেই আমি আর আমার মেয়ে নামবো। তো এখন নেমে গেলাম, নেমেই ঢুকলাম আমার মামাতো বোনের ঘরে। তো মামাতো বোনের বাসায় গেলাম, মামাতো বোন রান্না করতেছে।
তো আমার মামাতো বোনের মেয়ে ওরা আমাদের দেখে অনেক অবাক হয়েছে, অনেক, মানে আর এত খুশি হয়েছে, আর ওরা জানে না তো আমি যাবো যে। তো একদম হঠাৎ করে গেছি না, হঠাৎ করে যাওয়াতে ওরা সবাই চমকে গেছে। আর দেখেন আমার মুখ টুক শুকাইয়া কি অবস্থা আমার, মানে এত ক্লান্ত লাগতেছিল দাঁড়ায়া, 3 ঘন্টা দাঁড়ায় থাকা, কম কথা বলেন। তো এখন এখানে বসছি, কিছুক্ষণ কথা বলতেছি। তো আবার কারেন্ট নাই জানেন, ওখানে গ্রামের বাড়িতে এমন একটা অবস্থা যে কারেন্ট থাকে না। তো উঠলাম, এখন যাব মেজো মামার ঘরে। তো মেজো মামা, মামি রান্না করে রাখছে, না মামা তো ভাই বলছে আমি যাব যে। তো মামা তো বোনটা রান্না করতেছে, বোনের মেয়েটাও রান্না করতেছে। তো আমি এখন বের হয়ে গেলাম, বের হয়ে আমার মেজো মামার ঘরে গেলাম। তো দেখেন আমার মামা তো বোনটা রান্না করতেছে, ভাত মার গালতেছে। তো ওদের সাথে কথা টথা বলে গল্প করে তো বের হয়ে গেলাম আমার মেজো মামার ওইখানে। মেজো মামার ওইখানে যায় দেখেন আমি আর আমার মেয়ে যাইতেছি। তো গ্রামের বাড়ি তো মানে 4-5টা হেঁটে দেখতেছিলাম এত সুন্দর, ওই সামনের সাইডটা কাজ করছে কিন্তু এই পাশটা বাকি আছে। তো গ্রাম তো গ্রামই না, খুব ভালো লাগে এই পরিবেশগুলো দেখলে, তাই না? খুব ভালো লাগে। তো আমার মামি এই রুমে থাকে, তো বেশি দিন থাকবে না এখানে, ওরা বিল্ডিংয়ে উঠে যাবে কাজটা কমপ্লিট হইলে, এখনও আনকমপ্লিট আছে ওদের বাড়িটা। তো আমার মামার এখানে আমি ক্যামেরা বন্ধ অবস্থায় আমি খাওয়া দাওয়া করছি, গল্প করছি সব কিছু। তো মহিষের মাংস দিয়ে ভাত খাইছি দুপুরে, এত ভালো লাগছে জানেন, আমার মামির হাতের রান্না বলার মতো না, অসাধারণ রান্না। তো এখন চলে আসলাম হচ্ছে ছোট মামার ঘরে। দেখেন এই ছোট মামার রুমগুলো দেখাই, ওরাও বাড়ি করছে, 6তলা বাড়ি। তো ওরা একটা নিচতলাটা কমপ্লিট করছে, এই যে রুমগুলো কত সুন্দর হয়েছে না? তো গ্রামের বাড়িতে যদি এরকম থাকে মনে হয় কি ঢাকার মধ্যেই আছি এখনো। তো দেখেন ওই সামনের এই রুমটা হচ্ছে ওরা শোরুম করছে, রিগাল ফার্নিচারের শোরুম। তো এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে, দুইটা দুইটা এখন আমাদের সাথে অনেক গল্পগুজব করতেছে। তো এখন চলে আসলাম বড় মামার ঘরে। এখন দেখেন আমার বড় মামা এত সুন্দর বাড়ি করছে, আমার মামাতো ভাইয়ের বউ আমার জন্য চা বানাচ্ছে। তো আমার মামি, এটা হচ্ছে আমার বড় মামি। আমার মামাতো বোন দুইটা কেউই বাসায় নাই, ওরা সবাই অফিসে সরকারি চাকরি করেন। আর দেখেন কত সুন্দর বাড়ি করছে, আমি রুমগুলো দেখাচ্ছি আপনাদের। এটাও বেডরুম, বেডরুমটা কি সুন্দর, গ্রামের মধ্যে এত সুন্দর রাজকীয় বাড়ি বলার মতো না। মানে রুমগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বড় বড় জানালা, বারান্দার বড় বড়, মানে বারান্দাগুলির সামনে দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখন ওরা কোনো ফার্নিচার করে নাই, নতুন ফার্নিচার করবে, বাড়িটা মাত্র করতেছে, এখনও কাজ অনেক বাকি একটা বাড়ির। তো দেখেন রাজকীয় বাড়ি আমার মামার বাড়িটা, আমার দেখে খুব ভাল লাগছে খুব। তো একদম হল রুমের মতো ঘরগুলো, তাই না? অনেক সুন্দর সুন্দর রুম করছে, একদম থাই টাই দিয়ে সুন্দর। ওই পাশে আমার আরেক মামার ঘর, ওইটা হচ্ছে কমপ্লিট হয় নাই এখনও, ওইটা আনকমপ্লিট। তো এটা হচ্ছে এখন আমি আছি বড় মামার রুমে। ওই যে পিছনে আইপিএস দেখা যাচ্ছে, আইপিএসও নিচ্ছে। কী করবে না নিয়ে বলেন, গরম কি পরিমাণ গরম যে এখানে বলার মতো না, অনেক গরম। তো বারান্দার এখানে দাঁড়ায় থাকতে ভালোই লাগে না, রাস্তার মানুষজন দেখা যায়। তো আমি তো বরাবর বারান্দার, রাস্তার সাথে বারান্দাগুলো আমার কাছে খুব ভালো লাগে বাসা। তো আমার কাছে খুব ভালো লাগছে। এখনও কাজ শেষ হয় নাই, ওরা মাত্র দোতলায় উঠছে, দোতলা 2 ইউনিট কমপ্লিট করছে। এই পাশে আমার মামির থাকে, আর ওই পাশে আমার মামাতো ভাই থাকে, ওইটা আর দেখাইলাম না, একই রুম। আর দেখেন সিঁড়ি দিয়ে 3তলায় যাওয়া যায়। আর হচ্ছে এখনও কাজ বাকি আছে, দেখেন একদম রাজকীয় একটা বাড়ি করছে, খুব ভালো লাগতেছে। তো আমার মামাতো ভাইয়ের বউ এদিক দিয়ে আমার জন্য চা বানাইছে, চা খাবো। আমি খুব চা পছন্দ করি জানেন না, সারাদিন আমি চা খাইতে পারি নাই আজকে, আমার যে কি কষ্ট হয়েছে চাটা না খাওয়াতে। তো এখন আমি ওদের সব, এই যে আমার চাটা নিয়ে আসছে, চা তারপর হচ্ছে বিস্কিট দিল। তো কি করব, সেই গল্প করতে করতে আবার ফেরার সময় হয়ে গেছে আমাদের। ঢাকা তো আসতেই হবে, তাই না পুরো ভাইয়ারা?
তো মামার বাড়ি থেকে বের হয়ে একদম রায়পুরা রেল স্টেশন চলে আসলাম। রায়পুরা রেল স্টেশনে এসে দেখেন আকাশ কি পরিমাণ মেঘলা করছে, মনে হইতেছে একটু পরেই বৃষ্টি নামবে। আর এদিকে আমার মামা তো বোনের ছেলে আসছে আমাদের সাথে, ও আমাদের মিষ্টি কিনে দিল। তারপর হচ্ছে আমার জন্য টিকিট কাটতেছে, ওই যে লম্বা লাইন সিরিয়াল। এখান থেকে আমি 2টা টিকিট নিব। কিশোরগঞ্জ এক্সপ্রেসে যাচ্ছি এখন। এটা দিয়ে আমি এখন ঢাকা যাব। তো আকাশের অবস্থা দেখে মনে হইতেছে অনেক বৃষ্টি হবে, অনেক বৃষ্টি নামবে। তো মনে হয় না আমি আর সামনে ভিডিও করতে পারবো যে। তো আপনারা ভাইয়েরা একদম আমি আর পরে ভিডিও করতে পারি নাই। রাতের দৃশ্য আমি জানালা দিয়ে কিছুই দেখাইতে পারি নাই। আমি একদম আমাদের বিমানবন্দর রেল স্টেশন পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো সারাদিনের ক্লান্তি, এতটা শরীর ক্লান্ত হয়ে গেছিল যে মনে হয়েছিল আমি আর এক কদমও চলতে পারবো না। আমি আর মেয়ে, আমার মেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আপুর ভাইয়ারা অনেক ক্লান্ত। দেখেন আমাদের এয়ারপোর্ট স্টেশন, এখনও বৃষ্টি নামতেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এখন আমি রিক্সায় উঠবো, উঠে বাসায় যেয়ে ফ্রেশ হব। তো আপুরা ভাইয়েরা আমি এখানে একটু বসে রেস্ট করছিলাম। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর হচ্ছে সবাই আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।